প্রায় ৪০ বছর আগে একটি মেয়ে খুন হয়, যার ব্যাপারে কেউ কিছুই জানে না, এমনকি তার পরিচয়ও কারো জানা নেই, আর তার তদন্তও হয়নি। পরে একদিন খুনি নিজেই লাইভে এসে খুনের কথা প্রকাশ করে দেয়, আর এই খুনের সাথে তার সহযোগী কে কে ছিল তাদের নামও বলে দেয়, যার মধ্যে সবাই এখন সমাজের ভালো ভালো অবস্থানে রয়েছে। এমনকি তারা লাশটা কোথায় মাটিতে পুঁতেছিল সেটাও বলে দেয়। তারপর লাইভে এসে লোকটা সুইসাইড করে। এখন প্রশ্ন হলো, এই লোকটাকে কেনই বা খুনটা করা হয়েছিল, আর কেনই এতদিন এই খুনের কথা কেউ জানতে পারেনি, আর শেষ পর্যন্ত ওই লোকগুলোর কি কোনো শাস্তি হবে? প্রশ্নের উত্তর জানতে হলে চলুন দেখে আসি রিসেন্টলি মুক্তি পাওয়া মাথা নষ্ট করা সাসপেন্স থ্রিলার মুভি রেখাচিত্রম। সকালে বাবার ডাকে বিবেকের ঘুম ভাঙে, যে ছিল একজন পুলিশ অফিসার, যাকে সম্প্রতি জুয়া খেলার দায়ে সাসপেন্ড করা হয়েছে। এই সাসপেনশনের সময়টাতে সে বাড়িতেই থাকে আর তার বাবাকে রাবার বাগানের কাজে সাহায্য করে। এছাড়া বাড়ির টুকটাক কিছু কাজ করে সময় কাটাচ্ছে সে। তবে সে খুব একটা মানসিক শান্তিতে নেই। এর কারণ হচ্ছে পত্রপত্রিকাতে আর নিউজ চ্যানেলগুলোতে শুধু তারই নিউজ প্রচার করা হচ্ছে। তবে সবকিছু কাটিয়ে উঠে সে আবারও চাকরিতে জয়েন হতে চাচ্ছে। একদিন তাকে তার ঊর্ধ্বতন এক কর্মকর্তা নিয়ে এসপির কাছে যায়। এসপি প্রথমে তেমন কোনো সহযোগিতা করতে চায় না, কারণ তার নিউজটা অনেক উপর মহল পর্যন্ত চলে গেছে। পরে অফিসারটি এসপি কে বুঝিয়ে বলে। ঠিক ওই সময় মালাক্কাপাড়া থানার এক অফিসার ট্রান্সফার হয়। বর্তমানে তার জায়গাটি খালি রয়েছে, আর সেই থানায় তেমন কোনো সেন্সিটিভ ইস্যু না থাকায় বিবেককে সেই থানায় ট্রান্সফার করে দেওয়া হয়, আর বিবেকও সেখানে জয়েন করে। অন্যদিকে দেখানো হয় রাজেন্দ্র নামের এক লোক, যে মরণ ব্যাধির সাথে লড়াই করছিল, কিন্তু সে তার অনিয়ন্ত্রিত জীবনযাপন চালিয়ে যাচ্ছিল। তার ঘরের কোনায় কোনায় থাকতো শুধু মদের বোতল। কিছুদিন আগে সার্জারি হওয়ার কারণে ডক্টর তাকে বলেছিল এসব কিছু নিয়ন্ত্রণ করে চলার জন্য, কিন্তু সে তাকে বলে, আমি জানি আমার সময় খুব কম রয়েছে, আর এখন কি করা উচিত তাও জানি। পরের দিন কোনো একটা কাজে মালাক্কাপাড়া যাওয়ার জন্য সে তার ড্রাইভারকে নিয়ে বেরিয়ে পড়ে। মালাক্কাপাড়া একটি জঙ্গলের সামনে গাড়ি আর ড্রাইভারকে অপেক্ষা করতে বলে সে জঙ্গলের ভিতর ঢুকে যায়। এরপর বিশাল এক গাছের নিচে মাঝামাঝি একটা জায়গায় বসে। পরে সে ফেসবুক লাইভে এসে জানায় আজকে তার জীবনের কঠিন একটি সত্য বলতে চলেছে উনি। এটা তার জীবনের এমন একটা ঘটনা যেটার অভিশাপে তার সুখ, শান্তি, স্বাস্থ্য, পরিবার সব নষ্ট হয়ে গেছে। আজ থেকে প্রায় 40 বছর আগে, যখন সময়কালটা ছিল 1985 সাল, সে আরো 3 জন মিলে একটা মেয়ের লাশকে এখানে এনে দাফন করেছিল। তার সঙ্গে যারা ছিল তাদের মধ্যে একজন এলিস জুয়েলার্স এর মালিক ভিনসেন্ট, অন্যজন তাদের আরেক বন্ধু ফ্রান্সিস। তারা যে মেয়েটিকে পুঁতে রেখেছিল তার বয়স ছিল মোটামুটি 18 বছরের মতো। মেয়েটি কোথা থেকে এসেছিল সেটাও সে জানতো না। রাজেন্দ্র ভেবেছিল কিছুদিনের ভেতরেই হয়তো ব্যাপারটা জানাজানি হয়ে যাবে, কিন্তু এতগুলো বছর পরেও এখনো সামনে আসেনি। কিন্তু সেই পাপের বোঝাও আর বয়ে বেড়াতে পারছে না, তাই সবকিছু স্বীকার করেই রাজেন্দ্র নিজের মাথায় পিস্তল রেখে আত্মহত্যা করে। গুলির আওয়াজ পেয়ে ড্রাইভার ছুটে এসে দেখে ততক্ষণে রাজেন্দ্র মারা গেছে। একটু পরে মালাক্কাপাড়া থানায় একটি ফোন আসে। থানায় সবে বিবেক মাত্র জয়েন করেছে। ফোন রিসিভ করে বিবেক ঘটনাস্থলে এসে দেখে পুলিশের আগেই মিডিয়া সেখানে পৌঁছে গেছে। কিছুক্ষণ পরে ঊর্ধ্বতন কর্মকর্তারাও চলে আসে এবং জায়গাটা ঘুরে দেখার নির্দেশ দেয়। যদি তারা কঙ্কাল পায় তবে কেসটার তদন্ত চালিয়ে যাবে, তার আগে কোনো অ্যাকশন নেবে না তারা। এদিকে ভিনসেন্ট অসুস্থ স্ত্রীর পাশে দাঁড়িয়েছিল। তার স্ত্রী অনেকদিন যাবৎ বিছানায় পড়ে আছে। ভিনসেন্ট রাজেন্দ্রনের ঘটনার ব্যাপারটি জানতো না। তার ছেলে ছুটে এসে তাকে রাজেন্দ্রনের ভিডিওটা দেখায়। ভিডিও দেখে ভিনসেন্ট যথাসম্ভব শান্ত থাকার চেষ্টা করে এবং ছেলেকেও ভরসা দিয়ে বলে টেনশন নেবার দরকার নেই, এটা এমন কিছু না। অন্যদিকে রাজেন্দ্রনের দেখিয়ে দেওয়া জায়গাটা খোঁড়াখুড়ি শুরু হয়। কিছুক্ষণ খোঁড়ার পরে হঠাৎ বৃষ্টি শুরু হয়, কাজ স্থগিত করা হয়, অফিসাররাও চলে যেতে শুরু করে। তবে বিবেক ছাতা নিয়ে গর্তের কাছে যায়। সে দেখে পানিতে চুলের কিছু অংশ ভেসে উঠেছে। সে তখনই আবার খোঁড়ার নির্দেশ দেয়। গর্তে পানি ছেকে আবারও খোঁড়াখুড়ি শুরু হয়। কিছুক্ষণের মধ্যেই তারা কঙ্কাল খুঁজে পায়। কঙ্কালের সাথে তারা একটি পায়েল পায়। ফরেনসিক ডাক্তার জানায় কঙ্কালটা কোনো মেয়ে, তবে তার বয়স এবং অন্য কোনো ডিটেলস জানতে সময় লাগবে। বিবেকের আজকে পারফরমেন্স দেখে এসপি খুব খুশি হয়, তাই এসপির নির্দেশে ইনভেস্টিগেশন অফিসার বিবেককে এই কেসের ইনভেস্টিগেশনে নিয়ে নেয়। পরের দিন ইনভেস্টিগেশন অফিসার সবাইকে নিয়ে একটি মিটিং করে। সে বিবেককে দায়িত্ব দেয় সে যেন রাজেন্দ্রের বাড়িতে গিয়ে তার ব্যাপারে বিস্তারিত খোঁজ নেয়। টেকনিক্যাল টিমকে রাজেন্দ্র এবং ভিনসেন্টের কোনো কানেকশন আছে কিনা তা দেখতে বলে। এছাড়া রাজেন্দ্রের বলা আরেকটি নাম হলো ফ্রান্সিস। ফ্রান্সিসের ব্যাপারে কোনো তথ্য পুলিশের কাছে ছিল না, তাই তার ব্যাপারেও খোঁজ নিতে বলা হয়। আর এর মধ্যে ওই কেসের অফিসিয়াল তদন্ত শুরু হয়। বিবেক রাজেন্দ্রনের ডাক্তারের কাছে গিয়ে জিজ্ঞাসাবাদ করে। ডাক্তার জানায় রাজেন্দ্রনের লিভারের প্রবলেম ছিল, তাই একবার লিভারের অপারেশন করা হয়েছে, কিন্তু সে তবুও কেয়ারলেস ভাবে জীবন কাটাতো। বিবেক এবার রাজেন্দ্রনের পরিবারের ব্যাপারে জিজ্ঞাসা করলে ডাক্তার জানায় রাজেন্দ্র তার স্ত্রীর সাথে অনেকদিন আগেই ছাড়াছাড়ি হয়ে গেছে। সে শুনেছিল রাজেন্দ্রনের নাকি একটি ছেলেও আছে, কিন্তু ছেলেকে সে কখনোই রাজেন্দ্রনের সাথে দেখেনি। তো এবার বিবেক রাজেন্দ্রনের প্রাক্তন স্ত্রীর কাছে যায়, কিন্তু সেখান থেকেও বিশেষ কিছু জানা যায় না। এদিকে ফ্রান্সিসকে খুঁজতে গিয়ে পুলিশের নাজেহাল অবস্থা হয়ে যায়। তারা রাজেন্দ্রনের বয়সী বেশ কয়েকজন ফ্রান্সিসকে খুঁজে বের করে, কিন্তু আসল ফ্রান্সিসকে পাওয়া যায় না। আবার যে মেয়েটিকে হত্যা করা হয়েছিল তারও কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পুলিশ সমস্ত মিসিং ফাইল তন্ন তন্ন করে খুঁজতে থাকে, কিন্তু তার কোনো ট্রেস পাওয়া যায় না। রিপোর্ট চেকের সময় একজন এসআই বিবেককে
জিজ্ঞাসা করে যেসব মেয়েরা চিটারি বাটপারি করে পালিয়ে গেছে তাদের ওই কেসগুলো সে খুঁজে দেখবে কিনা। বিবেক তাকে নিষেধ করে দেয় আর হারানো কেসগুলোর দিকে ফোকাস করতে বলে। বিবেকের গার্লফ্রেন্ড একজন সাংবাদিক ছিল, সেও 80-র দশকের অনেকগুলো মিসিং রিপোর্ট পেপার কাটিং এনে দেয়। বিবেক মিসিং রিপোর্টগুলোর ভিত্তিতে সেই সব পরিবারের সাথে দেখা করে এবং পায়েলটা দেখিয়ে জিজ্ঞাসা করে এটা তাদের মেয়ের কিনা, কিন্তু সব জায়গা থেকেই তাকে হতাশ হয়ে ফিরতে হয়। তবে কয়েকদিনের চেষ্টার পর অবশেষে একজন অতি বৃদ্ধ লোক পায়েলটা চিনতে পারে এবং জানায় এটা তারই হারিয়ে যাওয়া মেয়ের। পরে সেই লোকটার স্যাম্পল কালেক্ট করে কঙ্কালের ডিএনএ এর সাথে ম্যাচ করতে পাঠানো হয়। বিবেক গিয়ে ব্যাপারটা ইনভেস্টিগেশন অফিসারকে জানায়। অফিসার বিবেককে এবার ভিনসেন্টের গ্রামের বাড়িতে তার ব্যাপারে খোঁজ নিয়ে আসতে বলে। বিবেক ভিনসেন্টের এক কাজিনের সাথে দেখা করে। কাজিন জানায় এই গ্রাম থেকে ভিনসেন্ট বহু বছর আগেই চলে গেছে। ছোটবেলাতেই তার বাবা তাকে আর তার মাকে রেখে চলে যায়। তখন থেকে মা ছেলে খুব কষ্টে দিন পার করছিল। একদিন ভিনসেন্ট চার্চে এক বিশপের ছাতা চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ে। তখন ভিনসেন্ট বিশপকে জানায় স্কুলে যাওয়ার জন্য তার ছাতা নেই, এই জন্য সে ছাতাটা চুরি করেছে। তখন বিশপ তার ব্যাপারে খোঁজ খবর নেয় এবং তার দরিদ্রতার কথা জানতে পারে। এছাড়া ভিনসেন্ট পড়াশোনাতেও বেশ ভালো ছিল, তাই বিশপ তার দায়িত্ব নিয়ে তাকে ভালো একটি স্কুলে ভর্তি করে দেয়। এভাবে এক সময় ভিনসেন্ট নিজের পড়াশোনা শেষ করে এবং মুম্বাইতে শিফট করে। বিবেক আরো বিস্তারিত খোঁজ খবর নিয়ে জানতে পারে পড়াশোনা চলাকালীন সময়ে ভিনসেন্ট মালাক্কাপাড়াতেই বিশপের বাড়িতে থাকতো যেখানে কঙ্কালটা পাওয়া গেছে। বিশপের বাড়িটা যেখান থেকে মাত্র 6 কিলোমিটার দূরে। এই জন্য বিবেক আবার জিজ্ঞাসাবাদের জন্য ভিনসেন্টকে ডেকে আনে এবং এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করে। ভিনসেন্ট জানায় বিশপের মৃত্যুর আগ পর্যন্ত সে তার সাথেই ছিল, কিন্তু সে লাশের ব্যাপারে কিছুই জানে না। তখন বিবেক তাকে জিজ্ঞাসা করে মৃত্যুর 2 দিন আগে রাজেন্দ্র ভিনসেন্টের ফোন করেছিল এবং রাজেন্দ্রনের সাথে 15 সেকেন্ড কথাও হয়েছে। তাদের মধ্যে কি কথা হয়েছিল? ভিনসেন্টের পিএ পাশ থেকে জানায় কেউ যখন অফিসে ফোন করে তখন স্যারের সাথে প্রয়োজনের কারণ বিবেচনা করে কয়েকটা ধাপ পার হয় তবেই স্যারের কাছে ফোনটা যায়। সেই দিক থেকে বিবেচনায় রাজেন্দ্রনের ফোনটা ভিনসেন্টের কাছে পৌঁছায়নি। ভিনসেন্ট বলে সে মানবিক বিবেচনায় এখানে পুলিশের সাথে কোঅপারেট করতে এসেছে। রাজেন্দ্রর কথা সম্পূর্ণ ভিত্তিহীন। সে যদি একজন মেয়ের লাশ লুকিয়ে থাকে তাহলে তো অবশ্যই সেই মেয়েটির নাম ঠিকানা জানবে কেউ। বিবেক বলে রাজেন্দ্রর কথা শুনে তারা কঙ্কাল পেয়েছে, তাই কথাকে একবারে ভিত্তিহীন বলা যাবে না। তো তাদের আজকের মতো জিজ্ঞাসাবাদ এটুকুই ছিল। বের হওয়ার সময় সাংবাদিকরা ভিনসেন্টকে ঘিরে ধরে এবং ভিনসেন্ট তাদেরকে ঠান্ডা মাথায় বলে সে জাস্ট পুলিশকে হেল্প করতে একজন সচেতন মানুষ হিসেবে এখানে এসেছে। যাই হোক, এরপরে বিবেক ফরেন্সিক ডাক্তারের কাছে যায় এটা জানতে যে বৃদ্ধ লোকটার সাথে মেয়েটির ডিএনএ ম্যাচ করেছে কিনা, কিন্তু জানা যায় তাদের ডিএনএ ম্যাচ করেনি। খবরটা বৃদ্ধকে ফোন করে জানাতে গেলে জানা যায় বৃদ্ধ আজকেই মারা গেছে। তো বিবেক সহকর্মীকে নিয়ে বৃদ্ধের বাড়িতে যায়। বৃদ্ধের ছেলে বলে তার বাবা গত 40 বছর ধরে হারানো মেয়ের জন্য অপেক্ষা করে কাটিয়েছে, কিন্তু মেয়ে মৃত। এটা শোনার পরে তিনি আর নিজেকে সামলাতে পারেননি, তাই তিনিও মারা গেলেন। কথাটা বিবেকের মনে খুবই আঘাত লাগে। সে কোয়ার্টারে ফিরে আবারও মিসিং রিপোর্ট গুলো চেক করতে শুরু করে। তখন তার সেদিনের এসআই এর কথাটা মনে পড়ে। সে তখন চিটারি বাটপারি করে পালিয়ে যাওয়া মেয়েদের কেসের রিপোর্ট গুলো দেখতে শুরু করে। এবার সে লিড পেয়ে যায়। পরের দিন সে ত্রিসুর সিটি থানায় যায় এবং অফিসারের সাথে দেখা করে। বিবেক বলে তারা পুরনো কিছু এফআইআর খুঁজতে এসেছে যেগুলো চিটিং এবং ফ্রড কেস। অফিসারও তাদেরকে অনুমতি দিয়ে দেয় এবং রেকর্ড রুমে নিয়ে যায়। বিবেক ও তার টিম অনেক খুঁজে সেই কেসের ফাইলটা পেয়ে যায়। এতে দেখা যায় চন্দ্রপ্রাণ নামের কেউ একজন মেয়েটির বিরুদ্ধে এফআইআর করেছিল। তো তার অ্যাড্রেস জানতে বিবেক পোস্ট অফিসে যায়, কিন্তু সেখানে চন্দ্রপ্রাণের অ্যাড্রেস পাওয়া যায় না। তবে ফিল্ম ইন্ডাস্ট্রির কথা জানা যায় যেখানে সে কাজ করত। তাই বিবেক এবার ফিল্ম সমিতিতে চলে যায় আর সেখানে জানতে পারে চন্দ্রপ্রাণ এখানেই কাজ করত। পরে সমিতি থেকে সাসপেন্ড করা হয়। সে বিবেককে চন্দ্রপ্রাণের নতুন ঠিকানা দেয় আর সাবধান করে দেয় ওর কাছে গিয়ে যেন সে পুলিশের পরিচয় না দেয় আর যাওয়ার সময় যেন মদের বোতল নিয়ে যায়। তো বিবেক এবার টিম নিয়ে ইউনিফর্ম ছাড়াই চন্দ্রপ্রাণের বাড়িতে যায়। মদ খাইয়ে তার এফআইআর করা সে মেয়েটির ব্যাপারে জিজ্ঞাসা করে। এক সময় তাকে ছাড়া কোনো সিনেমা হতো না, সে সিনেমায় জুনিয়র আর্টিস্ট সাপ্লাই দিত। তো একদিন রেখা নামে একটি মেয়ে তার কাছে ছুটে আসে আর বলে সে সুপারস্টার মামাটির নায়িকা হয়ে অভিনয় করতে চায়। চন্দ্রপ্রাণ রেখাকে বোঝায় ব্যাপারটা এত সহজ না, তার আগে নিজেকে প্রমাণ করতে হবে, তবে সে মামাটির মতো সুপারস্টারের সাথে অভিনয় করতে পারবে। সে সময় মালাক্কাপাড়া এরিয়াতে সিনেমার শুটিং হচ্ছিল। পরিচালক বারাথান চন্দ্রপ্রাণকে জানায় পেছনে দাঁড়িয়ে গানের কোরাস সিনের জন্য কয়েকজন সুন্দরী নতুন মেয়ে লাগবে। তখন চন্দ্রপ্রাণ সিনেমার জন্য কয়েকটি মেয়ের সাথে রেখাকেও নিয়ে আসে সেখানে, কিন্তু একদিন শুটিং করে মেয়েটা হারিয়ে যায়। ততক্ষণে গানের মাত্র অর্ধেক শুটিং হয়েছিল, তাই পরের দিন রেখা না থাকায় তাদের শুটিংই বাতিল করতে হয়েছিল। এই ঘটনায় পরিচালক চন্দ্রপ্রাণের উপর খুবই রেগে যায়। পরবর্তীতে চন্দ্রপ্রাণ থানায় গিয়ে একটি মিসিং রিপোর্ট লেখায়, তবে দায়িত্বে থাকা অফিসার মিসিং রিপোর্টের বদলে ফ্রড আর চিটিং কেসের এফআইআর দায়ের করে। ঘটনা বলা শেষ করে এবার চন্দ্রপ্রাণ বিবেককে 1985 সালে রেখার শুটিং এর ফুটেজটা দেখায়। এটা সে এখনো নিজের কাছে রেখে দিয়েছে। শুটিং এর গানে রেখাকে নানান ড্রেসে দেখা যাচ্ছিল। চন্দ্রপ্রাণ জানায় রেখাকে আনার পর শুটিং নিয়ে সে খুবই এক্সাইটেড ছিল। সে বারবার রিকোয়েস্ট করছিল তাকে যেন ডায়লগ বলার সুযোগ দেওয়া হয়, কিন্তু তার রোল
ছিল শুধুমাত্র মমটির পাশে দাঁড়িয়ে গানের তালে সুর মেলানো। তো শুটিং স্পটে নিয়ে এসে রেখা সহ বাকিদের কস্টিউম পরে নিতে বলা হয়। রেখা নানান ড্রেস পরে বের হয় এবং শুটিং সেট সে খুব আগ্রহের সাথে দেখতে থাকে। সিনেমার এই আলাদা জগৎ তার কাছে খুবই ভালো লাগছিল। যাই হোক, বিবেক বুঝতে পারে না সিনেমার জগৎ যদি রেখার ভালোই লেগে থাকে তাহলে সে পালিয়ে গেল কেন, আর তার সাথে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটেছিল কিনা জানার জন্য বিবেক সে সিনেমায় রেখার সাথে আরো যেসব মেয়েরা অভিনয় করেছিল তাদের কাছে গিয়ে খোঁজ খবর নিতে শুরু করে। একজন জানায় শুটিং এর পরে তাদেরকে যে বাসে করে নিয়ে যাওয়া হচ্ছিল সেই বাসে রেখা ছিল না, তবে সে শুটিং এর সময় রেখাকে নানের কস্টিউম পরা একজন অপরিচিত মেয়ের সাথে দেখেছিল। এদিকে রেখার ডিটেল স্কেচ তৈরি করা হয়। স্কেচ ভিনসেন্টের পিএ দেখতে পেয়ে তা সে ভিনসেন্টকে দেখায়। রেখার স্কেচ দেখা মাত্রই ভিনসেন্টের হাত পা কাঁপতে শুরু করে, সে অস্থির হয়ে ওঠে। অন্যদিকে তার সহকর্মী জানায় রাজেন্দ্রের মৃত্যুর আগে যে নাম্বারের সাথে প্রায়ই কথা হতো সেই সিম কার্ডটা যে মোবাইলে ছিল সেই মোবাইলটা কোথায় আছে পুলিশ তা ট্র্যাক করে ফেলে আর সিসিটিভি ফুটেজ পেয়েছে যেখানে দোকান থেকে এক লোককে মোবাইল কিনতে দেখা গেছে। বিবেককে সে ফুটেজটাও পাঠিয়ে দেওয়া হয়, তবে বিবেক সেদিকে কনসেন্ট্রেট না করে সে প্রোডাকশন হাউসে চলে যায় যেটা রেখার ওই সিনেমা প্রডিউস করেছিল। প্রোডাকশন হাউস থেকে কামাল নামের একজন পরিচালকের কথা হয়। সে ওই সিনেমা বানানোর সময় পরিচালক বারাথানের অ্যাসিস্ট্যান্ট পরিচালক ছিল। সেই সাথে স্ক্রিপ্ট রাইটার জন পলের কথাও বলা হয়, কিন্তু সমস্যা হলো জন পল অলরেডি মারা গেছে। সে বেঁচে থাকলে রেখার ব্যাপারে সবচেয়ে ভালো বলতে পারত। যাই হোক, রাতে বিবেক ফরেন্সিক ডাক্তারের সাথে বসে আড্ডা দেওয়ার সময় ভুলবশত জন পলের কিছু ইন্টারভিউ দেখছিল। তখন ইন্টারভিউতে জন পলকে রেখার ব্যাপারে বলতে শোনা যায়, মানে রেখা যেদিন শুটিং এর জন্য গিয়েছিল সেদিন সে জন পলকে লেখালেখি করতে দেখে এগিয়ে যায়। সে এগিয়ে বলে, আপনি সিনেমাতে মমটিকে ন্যাড়া করতে বলেছিলেন তাই না, কাজটা আপনি একদমই ঠিক করেননি। এই বলে রেখার আগ দেখিয়ে সেখান থেকে চলে যায়। ইন্টারভিউতে সে বলেছে মেয়েটি পায়ে নুপুর বাজিয়ে ঝমঝম করে সেখান থেকে চলে যায়। এই দৃশ্যটা সে আজও ভুলতে পারেনি। এটা শুনে বিবেকও চমকে ওঠে। সে এভিডেন্স বক্সে থাকা সে পায়েল বের করে যেটা কঙ্কালের সাথে পাওয়া গিয়েছিল আর ভাবতে থাকে এই কঙ্কালটা রেখার নয় তো। যাই হোক, পরের দিন বিবেক পরিচালক কামালের সাথে দেখা করে, তাকেও রেখার ব্যাপারে জিজ্ঞাসা করে। কামাল বলে রেখার ব্যাপারটা কিছু কিছু মনে আছে তার, তবে রেখাকে জনপল এক নজর দেখেই মুগ্ধ হয়ে গিয়েছিল। জনপল রেখাকে নিয়ে ফিল্ম বানানোরও সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু পরে আর রেখাকে খুঁজে পাওয়া যায়নি। কামাল আরো জানায় ফিল্ম ইন্ডাস্ট্রিতে রেখার ব্রাইট ফিউচার ছিল। এটা শোনার পরে বিবেক আরো কনফিউশনে পড়ে যায়। যদি এমনটাই হয় তাহলে রেখার পালিয়ে যাওয়ার পেছনে কি থাকতে পারে। এদিকে ইনভেস্টিগেশনের কারণে ভিনসেন্ট বেশ বিচলিত হয়ে পড়েছিল, তাই সে তার পিএ কে একজন পলিটিশিয়ানের কাছে পাঠায়। পিএ পলিটিশিয়ানদের দুর্নীতির ফাইল দেখিয়ে থ্রেট দিয়ে বলে যদি ইনভেস্টিগেশন বন্ধ না হয় আর যদি ভিনসেন্ট ফেসে যায় তাহলে তার কপালেও দুঃখ আছে। তো পলিটিশিয়ান এবার নিজের খেল শুরু করে। সে লোকজন দিয়ে চন্দ্রপানকে প্রচুর ড্রিঙ্ক করায় আর খুন করায় এবং বডিটা রাস্তার পাশে ড্রেনের মাঝে ফেলে দেয় যাতে সবাই ভাবে সে মদ খেয়ে মাতাল হয়ে হাঁটার সময় সে একাই ড্রেনে পড়ে মারা গেছে। এরপর এসপি কে প্রেসার দিয়ে কেসটা ক্রাইম ব্রাঞ্চে ট্রান্সফার করে দেওয়া হয়, আবার বিবেককে ট্রান্সফার করে থানা পুলিশ থেকে ট্রাফিক পুলিশে দিয়ে দেওয়া হয়। তারপরে ফরেন্সিক ডিপার্টমেন্ট থেকে কঙ্কালটাও সিবিআই অফিসাররা নিয়ে চলে যায়। সিবিআই অফিসাররা যখন কঙ্কালটা নিতে আসে তখন বিবেক ফরেন্সিক ডাক্তারের সাথেই বসেছিল। বিবেককে দেখে একজন সিবিআই অফিসার অখুশি হয়। ওয়াশরুমে বিবেককে একা পেয়ে অফিসার তাকে সাবধান করে দিয়ে বলে সে যেন এই কেসে একদমই মাথা না কামায়। বিবেকের অতীতের জুয়ার ঘটনা তুলে নিয়েও সে বেশ তাচ্ছিল্য করতে থাকে, এতে বিবেকও রেগে যায় আর অফিসারকে ঠেসে ধরে। এরপর তার কঙ্কালটা নিয়ে চলে গেলে বিবেক ফরেন্সিক ডাক্তারের কাছে কেসটা নিয়ে আফসোস করতে থাকে। তখন ডাক্তার বিবেককে আনঅফিসিয়াল কেসটার ইনভেস্টিগেশন চালিয়ে যেতে বলে। এরকম একজনের সমর্থন পেয়ে বিবেকও এবার কনফিডেন্স ফিরে পায় এবং নতুন করে ইনভেস্টিগেশন শুরু করে। পরের দিন বিবেকের কাছে পরিচালক কামালের ফোন আসে। পাল্লাশ্রী নামে একজন সাংবাদিকের কথা বলে, সে হয়তো বিবেককে রেখার ব্যাপারে সাহায্য করতে পারে। বিবেক তখনই পাল্লাশ্রীর কাছে চলে যায়। পাল্লাশ্রী বিবেককে 40 বছরের পুরনো ম্যাগাজিন দেয় যেখানে ওই সিনেমার শুটিং এর সময় ফটো এবং আর্টিকেল ছাপানো আছে। ছবিতে রেখা সহ অনেকজনকে দেখা যাচ্ছে। বিবেক ছবিটা মোবাইলে উঠিয়ে রেখার সেই কো আর্টিস্টকে পাঠিয়ে দেয় যে বলেছিল সে রেখাকে নানের ড্রেস পরা একজন অপরিচিত মেয়ের সাথে কথা বলতে দেখেছিল। মহিলাটা ছবিটা চেক করে জানায় সেই মেয়েটা এই ছবিতে নেই। এদিকে বিবেকের দুজন সহকর্মী রেখার অভিনয় করা সিনেমাটা দেখে জানায় তার বর্ণনা করা নানের কস্টিউম পরা কাউকে তারা এই সিনেমায় দেখেনি। তখন বিবেক মাথা কাটিয়ে বলে এই মেয়েটা কোনো ছবিতে বা ভিডিওতে এই জন্যই নেই কারণ সে কোনো অভিনেত্রী ছিল না, বরং সে একজন সত্যিকারেই নান ছিল। ব্যাপারটা প্রমাণ করার জন্য বিবেক চার্চে যায় এবং চার্চের মাদারকে ম্যাগাজিনের ছবিটা দেখায়। সে এক মুহূর্তেই ছবিতে থাকা রেখাকে চিনে ফেলে এবং তার নামটাও স্পষ্ট করে বলে। বিবেক তাকে বলে পুলিশ কঙ্কাল পেয়েছে, তার ধারণা হয়তো সেটা রেখারই। সে মহিলাকে রেখার ব্যাপারে বিস্তারিত বলার জন্য রিকোয়েস্ট করে। মহিলা তাকে জানায় সে ওই সময়টাতে চার্চের সিস্টার ছিল। তো রেখা
রেখা যেদিন শুটিং এ এসেছিল সেদিন মমটিকে দৌড়ে দেখতে যাওয়ার সময় তার কস্টিউমটা ছিঁড়ে যায়। এরপরে সে যখন প্রোডাকশন হাউসে দর্জির কাছে সেটা সেলাই করতে যায় তখন দর্জি জানায় তার হাতে শখানেক কাজ পড়ে আছে, তাই সে কস্টিউম সেলাই করে দিতে পারবে না। রেখা এবার বেশ বিপাকে পড়ে যায়। স্পটটা ছিল চার্চের একদম পাশেই, তাই রেখা চার্চের কাছে চলে আসে। তখন চার্চের বাইরে সিস্টার কাপড় মেলে দিচ্ছিল। সিস্টারও ছিল মামাতির অনেক বড় ফ্যান। রেখা সিস্টারকে অনুরোধ করে বলে তার নানের কস্টিউম ছিঁড়ে গেছে, তাই যদি সে তাকে একটি নানের ড্রেস দিয়ে হেল্প করে তাহলে তার খুবই উপকার হয়। তখন সিস্টার ভাবে এই সুযোগে হয়তো সে মামাতির সাথে দেখা করতে পারবে, তাই সে ড্রেস দেবার বিনিময়ে রেখাকে শর্ত দেয় মামাটির সাথে তাকে দেখা করিয়ে দিতে হবে। যদিও রেখার সেই ক্ষমতা ছিল না, তবুও সেই সিস্টারের শর্তে রাজি হয়ে যায়। তো অনেকক্ষণ পরে সিস্টার শুটিং স্পটে গিয়ে দেখে রেখা গানটার রিহার্সাল করছে। তাকে দেখে রেখা বেশ বিব্রত বোধ করে আর বলে ড্রেসটা পাওয়ার জন্য সে তাকে মিথ্যা বলেছে। সে একজন জুনিয়র আর্টিস্ট, তার এখানে কোনো ভ্যালু নেই। সিস্টার অবশ্য এতে কোনো রাগ করে না, বরং সে রেখাকে টেনে নিয়ে মানুষের ভিড়ের মধ্যে নিয়ে চলে যায়। যে মানুষগুলো মমটির সাথে দেখা করার জন্য ভিড় জমিয়েছিল সেখানে দাঁড়িয়ে কাছ থেকে মমটিকে তারা দেখে দুইজনই বেশ খুশি হয়। তারপরে সিস্টার আর রেখার মধ্যে বেশ ভাব জমে ওঠে। রেখার গানের শুটিং এর সময় সিস্টারও সেখানেই ছিল। শুটিং ভালোই চলছিল, কিন্তু হঠাৎ বৃষ্টি শুরু হয়। গানের শুটিং অর্ধেকে থামিয়ে দেওয়া হয়। পরদিন চার্চে তাদের শুট ছিল। তখন সে রেখাকে বলে তুমি না হয় আজকে আমার সাথে চার্চের কনভেন্টেই কাটিয়ে দাও, এখানে ভিড় আর কোলাহলের মধ্যে থাকার চেয়ে রেখা কনভেন্টে আরাম করে থাকতে পারবে। রেখাও সিস্টারের কথায় রাজি হয়ে যায়, তাই সিস্টার রেখাকে নিয়ে কনভেন্টে চলে আসে। রেখাকে চার্চের সবার সাথে পরিচয় করিয়ে দেয়। রাতে তারা একসাথে খেতে বসে খাওয়া হয়ে গেলে রেখাকে ঘরে শুতে দিয়ে সিস্টার নিজের রুমে চলে যায়। এরপরেই ঘটে মূল অঘটন। সকালে দেখা যায় রেখা মিসিং, আর রেখার সাথে আলমারিতে রাখা ডোনেশনের অনেকগুলো টাকাও মিসিং। দুয়ে দুয়ে চার মিলিয়ে বোঝা যায় রেখা টাকাগুলো নিয়ে পালিয়েছে। যেহেতু সিস্টার রেখাকে কনভেন্টে এনেছিল তাই তাকে অনেক কথা সহ্য করতে হয়েছিল। যদিও তারা রেখার বিরুদ্ধে কোনো কেস ফাইল করেনি, কারণ ব্যাপারটা যদি জানাজানি হয়ে যায় তাহলে তাদের ভবিষ্যতে ডোনেশন পেতে সমস্যা হবে, তাই তারা ব্যাপারটা চেপে যায়। সিস্টারের মুখে কথাগুলো শোনার পর বিবেকও বেশ আপসেট হয়ে যায়। রেখার ব্যাপারটা এই পর্যন্ত পৌঁছাবে সে ভাবতেও পারেনি। তো যাই হোক, বিবেক সিস্টারের কাছ থেকে ওই সময় কনভেন্টে আরো যারা যারা থাকতো তাদের ডিটেলস লিস্টটা চায়। ওই সময় কনভেন্টে থাকা বেশিরভাগই মারা গেছে, তবে সে পুষ্পাম নামে একজনের কথা বলে। ঘটনার 34 মাস পরে সে চার্চের মাদারের সাথে ঝগড়া করে চলে যায়। এছাড়া থাঙ্গামা নামে একজনের কথা বলে। থাঙ্গামা তার স্বামী বেবি চত্তন এবং সন্তানকে নিয়ে এখানে থাকতো। থাঙ্গামা এবং তার স্বামী বেবি মারা গেছেন, তবে তাদের ছেলে আলাপুজা গ্রামে আছে। এটা শুনে বিবেকের খেয়াল হয় কিছুদিন আগে তার সহকর্মী তাকে জানিয়েছিল মৃত্যুর আগে রাজেন্দ্রকে আলাপুজা থেকে কেউ একজন ফোন করত, যাকে দোকানে সিসি ক্যামেরায় ফোন কিনতে দেখা গিয়েছিল। তাই বিবেক এবার আলাপুজাতে চলে যায় এবং থাঙ্গামা আর বেবির ছেলে বিনুকে খুঁজে বের করে, যে ছিল মাতাল আর নেশাখোর। বিবেক প্রথমে বিনু আর তার বন্ধুদের ইচ্ছামতো মারধর করে, তারপর জিজ্ঞাসা করে রাজেন্দ্রনের সাথে তাদের কি কানেকশন। তখন বিনু স্বীকার করে 40 বছর আগে সে তখন ছোট ছিল, সে সময় সিনেমার শুটিং চলছিল। তো এক ঝুম বৃষ্টির রাতে সে তার বাবার সাথে কয়েকজনকে কার্পেটে মোড়ানো লাশ চার্চ থেকে বের করে এনে জঙ্গলের দিকে নিয়ে যেতে দেখেছিল। সে ভেবেছিল এটা হয়তো সিনেমার শুটিং এর অংশ। পরের দিন বিনু তার বন্ধুকেও গর্ব করে বলছিল তার বাবা সিনেমায় অভিনয় করেছে, কিন্তু সিনেমা রিলিজের পর সে দেখে সিনেমায় ওই সিনটা নেই। এরপরে বহু বছর কেটে যায়, বিনুর প্রশ্নটা এখনো রয়েই গেছে। তো বছর খানেক আগে বিনুর বাবা খুব অসুস্থ ছিল। যখন বাবাকে ওই দিনের ঘটনার ব্যাপারে জিজ্ঞাসা করে তখন তার বাবা টাকা চুরি এবং লাশ লুকানোর ব্যাপারে জানায়। এটা জানার পরে বিনু আর তার বন্ধু রাজেন্দ্রনের সাথে যোগাযোগ করে, এরপর তাকে ব্ল্যাকমেল করে টাকা হাতাতে থাকে। তারপর 1 মাস আগে তো রাজেন্দ্র নিজেই অপরাধ স্বীকার করে নেয় আর লাশ লুকানোর কথাও বলে দেয়। তবে যেহেতু বিনুর বাবা বেবি মারা গিয়েছিল তাই রাজেন্দ্র মৃত্যুর সময় স্বীকারোক্তিতে বাকি দুজন সহযোগী ভিনসেন্ট এবং ফ্রান্সিসের কথা উল্লেখ করলেও বেবির কথা উল্লেখ করেনি। যাই হোক, সব শোনার পরে বিবেকের মনে হয় সেদিন তারা যে মেয়েটার লাশ দাফন করেছিল সেটা হয়তো রেখাই ছিল। তাই বিবেক বিনু আর তার বন্ধুকে বলে বাঁচতে চাইলে তারা যেন এসপি স্যারের সামনে গিয়ে ঘটনাটা খুলে বলে। এরপরে বিবেক বেরিয়ে এসে সিআই কে ফোন করে, পুরো ঘটনা খুলে বলে। সিআই বলে তারা আর এই কেসের দায়িত্বে নেই, তাই সে কিছুই করতে পারবে না। তবুও বিবেক তাকে বোঝায় এবং গ্যারান্টি দেয় যে সাক্ষী হিসেবে সে বিনু আর তার বন্ধুদের এসপির সামনে হাজির করবে। এটা শুনে সিআই তাকে এই কেসে হেল্প করতে রাজি হয়ে যায়। তো সব সেটেলমেন্ট করে পরের দিন বিবেক বিনু আর তার বন্ধুকে নিতে তার বাড়ি যায়, কিন্তু সেখানে গিয়ে দেখে বিনুর লাশ গাছের সাথে ঝুলছে আর তার বন্ধুর লাশ নদীতে ভাসছে। তাদের দুজনকে কেউ খুন করে দিয়েছে। বলা বাহুল্য তাদেরকে এই খুনটা ভিনসেন্টই করিয়েছে, কারণ সে লোক দিয়ে সব সময় বিবেকের উপর নজর রাখছিল। এমনকি ভিনসেন্ট ফ্রান্সিসের খোঁজও পেয়ে গিয়েছিল। অবশ্য বিবেকেরও ফ্রান্সিসের খোঁজ পেতে বেশি সময় লাগে না। বিনু আর তার বন্ধুর ঝামেলা শেষ করে সে বাড়ি ফিরে রাতে সিনেমার শুটিং এর সময়ের ছবিগুলো দেখছিল। তখন ছবিতে থাকা ছেলের উপর তার নজর পড়ে। ছেলেটার এক চোখ অন্ধ ছিল। এটা দেখে তার মনে পড়ে রাজেন্দ্রনের মৃত্যুর পর যখন তারা ফ্রান্সিসকে খুঁজছিল তখন ফ্রান্সিসের বাড়িতে গিয়ে সে একই রকম এক চোখ নষ্ট ছেলেকে দেখেছিল। বিবেক ধারণা করে ছবির ছেলেটি হলো ফ্রান্সিস, আর তারা ফ্রান্সিসের খোঁজে গিয়ে যে
ছেলেটিকে দেখেছিল সে হলো ফ্রান্সিসের ছেলে। ফ্রান্সিসের মতো হয়তো তার ছেলেরও চোখে সমস্যা। তো পরের দিন বিবেক ফ্রান্সিসের বাড়িতে চলে যায় এবং আসল ফ্রান্সিসকেও সে পেয়ে যায়। ফ্রান্সিস কোনো স্বীকারোক্তি দিতে চায় না। তখন বিবেক তাকে বলে এতদিন যতগুলো মানুষকে সে খুঁজে বের করেছিল সবাইকে হত্যা করে দেওয়া হয়েছে, তাই ফ্রান্সিস এবং তার ছেলেরও প্রাণের ঝুঁকি আছে। এই জন্য নিজেদের প্রোটেক্ট করতে চাইলে ফ্রান্সিস যেন সবকিছু স্বীকার করে। তো ফ্রান্সিস এবার স্বীকারোক্তি দিতে রাজি হয়। সে জানায় ঘটনার সূত্রপাত হয়েছিল ভিনসেন্ট যেদিন পড়াশোনা শেষ করে বিশপের সাথে চার্চে আসে। তখন ভিনসেন্টের নাম ছিল ভিক্ষচান। যাই হোক, চার্চের আগে থেকেই পুষ্পম নামের মেয়ে কাজ করত। পুষ্পম ছোটবেলা থেকেই অনাথ, তাই সে চার্চে বড় হয়েছে। তো ভিনসেন্ট আসার পরে তাদের দুজনের মধ্যে ভালো লাগা কাজ করে এবং পরে এক সময় ভিনসেন্ট বিশপের অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করে। যখন কোনো ডোনেশনের টাকা আসতো বিশপ ভিনসেন্টকে সে টাকা আলমারিতে রাখতে বলতো, আর টাকাটা রাখার সময় ভিনসেন্ট কিছু টাকা চুরি করে নিজের কাছে রেখে দিত। একদিন পুষ্পম তাকে টাকা চুরি করতে দেখে ফেলে, তাই বাধ্য হয়ে চুরির টাকার ভাগ তাকে দিতে হয়। তো একদিন কথায় কথায় ভিনসেন্ট পুষ্পাকে বলে সে সবে পড়াশোনা শেষ করেছে, এখন সে এখান থেকে দূরে কোথাও চলে গিয়ে নতুন ভাবে জীবন শুরু করতে চায়, এজন্যই সে টাকা জমাচ্ছে। এটা শুনে পুষ্পম তাকে বলে সে ভিনসেন্টকে টাকা ইনকামে সাহায্য করবে, কিন্তু বিনিময়ে ভিনসেন্ট যখন চলে যাবে তখন পুষ্পমকেও সাথে নেওয়া লাগবে। এরপর থেকে প্রতিদিন রাতের আধারে পুষ্পম ভিনসেন্টের চার্চের বিভিন্ন জিনিস চুরি করে বের করে দিত আর ভিনসেন্ট সেগুলো বিক্রি করত। এভাবে চলতে চলতে একদিন বেবি চেতন তাদের দেখে ফেলে, তাই বেবিকেও তাদের দলে সামিল করা লাগে। কিন্তু এভাবে টুকটাক জিনিস চুরি করে পুষ্পমের মন ভরছিল না। সে চার্চের পুরো টাকার ভোর চুরি করার প্ল্যান করে। সেই প্ল্যানটা ভিনসেন্টের সাথেও শেয়ার করে এবং ভিনসেন্ট তাকে পারমিশন দিয়ে দেয়। এরপরে পুষ্পম বোল্ট রুমে ঢোকার জন্য অজুহাত খুঁজতে থাকে। মরা পচা ইঁদুর বোল্ট রুমের ভেতরে ফেলে আসে। পরের দিন কেউ আর গন্ধে রুমে ঢুকতে পারে না, তাই ওই রুমটা পরিষ্কার করার জন্য পুষ্পমকে রুমে ডাকা হয়। পুষ্পম রুম পরিষ্কার সুযোগে সাবানের উপর বোল্টের চাবির ছাপ বসিয়ে নেয় আর সেটা ভিনসেন্টকে দেয়। ভিনসেন্ট আর বেবি সাবানটা নিয়ে একজন চাবিওয়ালার কাছে যায় আর নকল চাবি বানিয়ে দিতে বলে। সে চাবিওয়ালার কাছ থেকে ফ্রান্সিস এই ব্যাপারে জানতে পারে। চাবিওয়ালা তাকে বলেছিল এই চাবি কোনো সাধারণ চাবি না। তো কয়েকদিন পরে চার্চের মাদার কোথাও ভিজিটে যায়, সেদিন সে আর ফিরে না। এরই মধ্যে আবার সিস্টার সবার সাথে রেখাকে কনভেন্টে এনে রাখার কথা শেয়ার করে। আড়াল থেকে সেটা শুনে পুষ্পম মাস্টার প্ল্যান বানিয়ে ফেলে। সে রাতে খাবার রান্নার সময় তরকারির সাথে ভেতরে ঘুমের ওষুধ মিশিয়ে দেয়। ঝামেলা বাদে যখন খাবার খাওয়ার সময় রেখা জানায় সে এই তরকারি খাবে না, তাই রাতে সবাই ঘুমিয়ে গেলে পুষ্পম রেখার ঘরে যায় এবং রেখাকে গলা চেপে ধরে, তারপর শাড়ির আঁচল দিয়ে গলায় ফাঁস দিয়ে তাকে মেরে ফেলে। এদিকে ফ্রান্সিস সন্দেহবশত রাজেন্দ্রকে নিয়ে চার্চে দেখতে যায়। তখন দেখতে পায় ভিনসেন্ট আর বেবি ভারী কিছু টেনে বের করার চেষ্টা করছে। তারা ভেবেছিল তারা দামি কিছু চুরি করে নিয়ে যাচ্ছে, তাই ভাগ বসানোর জন্য তারাও সেখানে চলে যায়। কিন্তু গিয়ে দেখে তারা মেঝেতে লাশ পড়ে আছে। বেবি তাদের শাসায়, বলে এই ব্যাপারে যদি জানাজানি হয় তাহলে আমরা সাক্ষী দেব, তোমরাও আমাদের সাথে জড়িত ছিলে। তাই বাধ্য হয়ে তারা দুজনও তাদের সঙ্গে সঙ্গ দেয়। যদিও রাজেন্দ্র এতে রাজিও হচ্ছিল না, তাই তাকে সবাই মিলে থ্রেট দেয় যদি সে সঙ্গ না দেয় তাহলে মেয়েটাকে খুনের দায় রাজেন্দ্রের উপর চাপিয়ে দেওয়া হবে। ফলে রাজেন্দ্র বাধ্য হয়। রেখাকে দাফনের সময় দেখা যায় সে তখনও জীবিত ছিল, তবুও কোনো দয়া না দেখিয়ে তারা মাটি চাপা দিয়ে দেয়। তারপর চুরির সব টাকা তারা নিজেদের মধ্যে ভাগ করে নিয়ে নেয়। আর এই ঘটনার পরের দিন যেহেতু রেখা মিসিং ছিল আবার বল্টও খোলা ছিল, তাই সব দোষ রেখার উপর চলে যায়। তারপর তারা নিজেরা সময়ের সাথে সাথে এক একজন চলে যায় এক এক জায়গায় এবং পরবর্তীতে তারা নিজেদের ভেতর সম্পূর্ণভাবে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। তো স্বীকারোক্তি শেষেও সমস্যা থেকে যায়। ফ্রান্সিস এবং রাজেন্দ্র উভয়ের কাছেই রেখা অপরিচিত ছিল, শুধু তারা ভিনসেন্ট এবং বেবির সাথে একটা মেয়ের লাশ দাফন করেছিল, কিন্তু সেটা যে রেখার ছিল এই ব্যাপারে সে নিশ্চিত না। ঘুরে ফিরে বিবেক আবারও একই জায়গায় ফিরে আসে, তাই এবার বিবেক অন্য ট্রিক্স খাটায়। বিবেক হাসপাতালে ভিনসেন্টের অসুস্থ স্ত্রী অ্যালিসের কাছে ফুলের একটি তোড়া পাঠায় যেটাতে লেখা ছিল গেট ওয়েল সুন পুষ্পম। এটা দেখে অ্যালিস খুব অস্থির হয়ে ওঠে। ভিনসেন্ট সেটা খেয়াল করে এবং এগিয়ে যায়। সেও ফুলের তোড়ার উপর লেখাটা দেখে। এরপর সে রেগে মেগে কেবিন থেকে বেরিয়ে আসে আর দেখে বিবেক সেখানে দাঁড়িয়ে আছে। এর থেকে বোঝা যায় ভিক্ষচান যেমন নাম বদলে ভিনসেন্ট হয়েছে, পুষ্পমও তেমনি নাম বদলে অ্যালিস হয়েছে। আর চার্চ থেকে চলে আসার পরে ভিনসেন্ট আর পুষ্পম বিয়ে করে এবং চুরি করে আনা টাকা আর সোনা নিয়ে দুজনে মিলে অ্যালিস জুয়েলার্স এর ব্যবসা শুরু করে। যাই হোক, সব প্রমাণাদি নিয়ে বিবেক এসপির কাছে যায়। সে এসপি কে জানায় অ্যালিস যে আসল পুষ্পম এটা সে প্রমাণের জন্য চার্চে গিয়েছিল। এরপর সে কনভেন্টের ভেতর থেকে খুঁজে পাওয়া পুষ্পমের এমব্রয়ডারি করা রুমাল পেয়েছে। রুমালে যে ডিজাইন আঁকা হয়েছে সেটা একদম অ্যালিস জুয়েলার্স এর লোগোর মতো দেখতে, মানে পুষ্পম ওই ডিজাইনটা নিজের কোম্পানির লোগোর জন্য ইউজ করেছে। এসব কিছু শোনার পরে এসপি বলে ভিনসেন্ট আর পুষ্পমের আইডেন্টিটির চেয়েও বেশি জরুরি হলো ওই কঙ্কালটার আইডেন্টিটি বের করা। ওইটা যে রেখারি কঙ্কাল এ ব্যাপারে তাদের কাছে শক্তপোক্ত কোনো প্রমাণ নেই। তাই এসপি বিবেককে বলে সেজন্য রেখার ব্যাপারে ডিটেলস খুঁজে বের করার জন্য। এদিকে পুষ্পম ভিনসেন্টকে বলে যেহেতু বিবেক তার ব্যাপারে জেনে গেছে তাই বিবেককে এবার তাদের মেরে ফেলা উচিত। তো ভিনসেন্ট এবার বিবেককে অ্যাক্সিডেন্ট করিয়ে মেরে ফেলার চেষ্টা করে, কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার পরে ভাগ্যক্রমে বিবেক বেঁচে যায়। এরপর বেশ কিছুদিন কেটে যায়। বিবেকের গার্লফ্রেন্ড রেখাকে নিয়ে নিউজ ছাপিয়েছিল। সে নিউজ পরে জগাদোষ নামের একজন
একজন ফিল্ম সুপারস্টার তাকে ফোন করে, তাই বিবেককে নিয়ে এসে সে জগাদশের সাথে দেখা করতে যায়। জগাদশ জানায় সে সবেমাত্র তখন ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা দিয়েছিল। তখন তার কাছে রেখা নামে মেয়ের চিঠি আসে। রেখা তার অভিনয়ের অনেক প্রশংসা করছিল, তো এরপর থেকে তাদের প্রায়ই চিঠি আদান প্রদান হতো। রেখা মমতির অনেক বড় ফ্যান ছিল, তাই রেখা জগাদশের কাছে আবদার করেছিল সে যেন তাকে মমতির অটোগ্রাফ সহ একটি ফটো ম্যানেজ করে দেয়। এরপরে একদিন রেখা জানায় সে ফিল্মে হিরোইন হতে চায়, কিন্তু তার বাবা মানছে না। এই জন্য সে নিজের পরিবারকে ছেড়ে ছুড়ে ফিল্মে যাওয়ার কথা বলছিল। চিঠির প্রতি উত্তরে জগাদীশ তাকে পরামর্শ দিয়েছিল কোনো কিছু পেতে চাইলে আগে নিজেকে যোগ্য করে তুলতে হয়। রেখা যেন আগে নিজের পড়াশোনা শেষ করে এরপর ফিল্মে নামার কথা ভাবে। কিন্তু এই চিঠি পাঠানোর পরে জগাদীশ রেখার আর কোনো চিঠি পায়নি। তো যাই হোক, জগাদীশ বিবেককে রেখার চিঠিতে থাকা সেই অ্যাড্রেসটা দিয়ে দেয়। বিবেক অ্যাড্রেসটাতে গিয়ে দেখে এটা আসলে রেখারই বাড়ি। তবে রেখার পরিবারের মধ্যে তার ছোট বোনই বেঁচে আছে। রেখার ছোট বোন জানায় 1980 সালের দিকে তারা এই এলাকাতে এসেছিল। এখানে আসার পর থেকে রেখার মাথায় সিনেমা ভূত চেপে বসেছিল। সে সব সময় নায়িকা হতে চাইতো, তাই ফিল্মের ম্যাগাজিন কেটে সব স্টারদের ঠিকানা পেত এবং তাদেরকে চিঠি লিখতো। তো একদিন জগাদীশের চিঠি তার বাবার হাতে এসে পড়ে। তার বাবা রেগে রেখাকে চড় মারে। সে রাতে রেখা কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। তারপর থেকে তাকে অনেক খোঁজাখুঁজি করেও আর পাওয়া যায়নি। বাবা মায়ের মৃত্যুর পরে রেখার ছোট বোন এই জায়গা ছেড়ে অন্য কোথাও যায়নি। তার আশা ছিল হয়তো একদিন রেখা ফিরে আসবে। সব শুনে বিবেক রেখার পায়েলটা তাকে দেখায়। তার বোন পায়েলটাকে দেখে চিনতে পারে আর বলে এই পায়েলটাই রেখার মা তাকে দিয়েছিল। এরপরে সিআই ভিনসেন্টের ছেলেকে ডেকে আনে, তার বাবা মায়ের সত্যি জানিয়ে দেয়। সে গিয়ে ভিনসেন্ট আর পুষ্পমকে ঘৃণা করে এই ব্যাপারে জিজ্ঞাসা করে। তারা দুজনে বুঝতে পারে তাদের সব রহস্য ফাঁস হয়ে গেছে। পুষ্পম ভিনসেন্টকে বলে সে জেলে যেতে পারবে না, যেন তাকে অভিশপ্ত জীবন থেকে মুক্তি দেয়। ভিনসেন্টও তাকে বলে তোমাকে আমি কিছুতেই জেলে যেতে দেব না। এটা বলে সে পুষ্পমকে বালিশ চাপা দিয়ে মেরে ফেলে। এদিকে ততক্ষণে ভিনসেন্টের নামে অ্যারেস্ট ওয়ারেন্টও বেরিয়ে যায় এবং তাকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে রেখার কঙ্কালটা ধর্মীয়ভাবে দাফন করা হয়। দাফনের শেষে বিবেক রেখার বোনকে খামটা দেয় যেটা জগাদীশ তাকে দিয়েছিল। এই খামের ভেতর মমতির অটোগ্রাফ সহ একটি ছবি ছিল, যেখানে মমতির রেখার জন্য শুভেচ্ছা বার্তা লিখেছিল। কারণ অনেক বছর আগে রেখা একবার জগদীশকে চিঠিতে আবদার করেছিল এটার জন্য সে যেন মমতির অটোগ্রাফ সহ একটি ছবি দেয়। অবশেষে তার ইচ্ছাটা পূরণ হলো, আর সেই সাথে মুভির গল্পটাও এখানেই শেষ হয়ে যায়। আসলে অপরাধ কখনো চাপা থাকে না, অপরাধ একদিন না একদিন ঠিকই ধরা পড়ে। তো আজ এই পর্যন্তই, অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো মুভির গল্প নিয়ে। ধন্যবাদ।